প্রিয় দর্শক, আপনাদেরকে আজ এই সন্ধ্যায় আবারও একটি কবিতা উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই আন্তর্জাতিক কবিতা উৎসবে কবিতা পড়বেন সার্বিয়া কানাডীয় কবি তানিয়া আজতেক। Is the pronunciation okay, Tanya? Yes, thank you for your invitation for Virtual International Festival of Poetry 2001. Okay, I'm- Tanya, thank you very Yes. much. Just I have started the program, Okay. the viewers. আমি Thank you. ইতিমধ্যে অনুষ্ঠানটা শুরু করেছি। তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলবো, সেটা হচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরে কবিতা শুনবেন। কারণ কবিতা বারবারই আমি বলি একটা কথা, সেটা হলো যে কবিতা শুনতে হয় খুব মনোযোগ দিয়ে, খুব ধৈর্য সহকারে। এই জন্যে না হলে কবিতার কিন্তু রসাস্বাদন করা সহজ হয় না। তো সেই জন্য আমি আশা করব যে আপনারা খুব মনোযোগ দিয়ে কবিতাগুলি শুনবেন। আর আমাদের এই অনুষ্ঠানটা কয়েকটা ভাগে, ৩টে ভাগে বিভক্ত, ৩ পর্বে বিভক্ত থাকবে। প্রথমে তানিয়া তার কবিতা পড়বেন সার্বীয় ভাষায়। এরপরে তার কবিতার বাংলা অনুবাদ আবৃত্তি করবেন রূপা চক্রবর্তী। আর আমি এবং আনা মারিয়া স্টেপিয়েন তিনি আলোচনা করবেন। আমি এবং আনা দুজন মিলে আলোচনা করব তানিয়ার কবিতা সম্পর্কে। এইভাবে আমাদের প্রথম পর্বটা শেষ হবে। অর্থাৎ তানিয়া কবিতা পড়বেন আর বাংলা আবৃত্তি আপনারা শুনতে পাবেন এই কবিতাগুলির রূপা চক্রবর্তীর কাছ থেকে, এবং আমি এবং আনা মারিয়া স্টেপিয়েন তানিয়ার কবিতা নিয়ে আলোচনা করব। এটা হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে একটা খুব বড় ধরনের চমক আছে, বা বলা যেতে পারে যে একটা ভালো সংবাদ আছে। সেটা হলো যে আমি যে অনুষ্ঠানটা করি সেই অনুষ্ঠানে শুধুমাত্র যে বিদেশি কবিরা এসে কবিতা পড়েন তাই না, কিন্তু সেটা নয়। আমি যেটা করি সেটা হলো বাংলাদেশের কবিতা এই কবিদের দিয়ে অনুবাদ করাই তাদের ভাষায়। তো এই জন্যেই এটা ঠিক একতরফা অনুষ্ঠান নয়, অর্থাৎ বিদেশি কবিরা এসে পড়ে গেলেন, আমরা শুধু শুনলাম, সেরকম নয়। আমাদের কবিতাও আমি তাদেরকে দিয়ে তাদের ভাষায় অনুবাদ করাই। এবং আজকে একটা সুসংবাদ হচ্ছে, আমি তানিয়াকে 2টো কবিতা পাঠিয়েছিলাম। আমাদের একজন শীর্ষ কবি মোহাম্মদ নুরুল হুদার 2টো কবিতা আমি পাঠিয়েছিলাম। আপনারা সবাই জানেন মোহাম্মদ নুরুল হুদার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি বাংলা একাডেমির এখন মহাপরিচালক, কিন্তু তার চেয়েও তার বড় পরিচয়, তিনি একজন সব্যসাচী কবি। সব্যসাচী কবি এই অর্থে বলছি যে নানা ধরনের কবিতা কিন্তু মোহাম্মদ নুরুল হুদা লিখেছেন, এখনো লিখে চলেছেন। তো তার 2টো কবিতা তানিয়া অনুবাদ করেছেন তার ভাষায়, অর্থাৎ সার্বীয় ভাষায়। সেই 2টো কবিতা এরপরে উনি পড়বেন। এবং সেই 2টো কবিতার আমার কাছে একটি বাংলা আছে, আমি একটা বাংলা খুঁজে পেয়েছি, আরেকটা বাংলা খুঁজে পাইনি। সেটা ইংরেজি অনুবাদ গ্রন্থ, মোহাম্মদ নুরুল হুদার যে একটা ইংরেজি কবিতার গ্রন্থ আছে, সিলেক্টেড পোয়েমস। এই সিলেক্টেড পোয়েমস থেকে আসলে 2টো কবিতা আমি দিয়েছিলাম তানিয়াকে। এবং এখানে যে ইংরেজি কবিতা 2টো আছে, অনুবাদ 2টো আছে, সেই 2টোর একটা পড়বো আমি, আরেকটা পড়বো বাংলা। অর্থাৎ মোহাম্মদ নুরুল হুদার কবিতা আপনারা শুনতে পাবেন আমাদের কাছ থেকে, এবং অনুবাদও আপনারা শুনতে পাবেন তানিয়ার কাছ থেকে। এরপরে দ্বিতীয় আরেকটা পর্ব আছে, সেই পর্বে আবার তানিয়া কবিতা পড়বেন, 2টো কবিতা পড়বেন। প্রথম পর্বে পড়বেন 3টে, পরের পর্বে পড়বেন 2টো, এবং আমরা সেইভাবে আবৃত্তি হবে তার কবিতার, এবং আমি এবং আনা আবার আলোচনা করব। তাহলে 3 ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগে তানিয়া 3টি কবিতা পড়বেন, দ্বিতীয় ভাগে মোহাম্মদ নুরুল হুদার যে অনুবাদ তিনি করেছেন কবিতার, 2টি কবিতার, সেই 2টো অনুবাদ পড়বেন। আর সব শেষে তানিয়া তার অবশিষ্ট 2টো কবিতা পড়বেন। তো এইভাবে অনুষ্ঠানটা আমাদের চলতে থাকবে।
কাজে আপনারা একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটা দেখবেন। কখনো কখনো যদি দেখেন যে তানিয়া শুধু পড়ে যাচ্ছে সার্বীয় কবিতা, তাতে অধৈর্য হবেন না, কারণ তার পরপরই থাকবে বাংলা অনুবাদ পাঠ। রূপা চক্রবর্তীর অনুবাদ করার কথা, তিনি এসেছিলেন, আমার মনে হয় তার কানেকশনে একটু সমস্যা হচ্ছে। তিনি উপস্থিত ছিলেন শুরুর দিকে, কিন্তু এই মুহূর্তে তাকে দেখছি না। আমার মনে হয় তিনি চেষ্টা করছেন, হয়তো করবেন চেষ্টা সংযুক্ত হওয়ার জন্যে। তো আমরা অপেক্ষায় থাকব। তো আমি অনুষ্ঠানটা শুরু করি। তবে শুরু করার আগে আমাদের তো অনেক বিদেশি বন্ধু থাকেন, সে বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, যাতে তারা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন সমানভাবে। So, dear viewers and friends, this is Masuduzzaman from Dhaka, Bangladesh. Again, I'm inviting you to our this evening's program, International Festival of Poetry. Today, we have a poet from Serbia-Canadian poet, Tanja Ajtic. She will recite her poems in Serbian language, and our distinguished reciter, Rupa Chakraborty, will follow with the Bangla translation. And after her recitation, we'll discuss on Tanya's poetry. Tanja also translated 2 poems of one of our prominent poets, Muhammad Nurul Huda. She translated 2 poems of Muhammad Nurul Huda into Serbian language, and which she will read, and after then she will read her 2 poems, and then we will discuss on her poetry. And this is the program, in fact. So the program is divided by 3 segments. But before starting in fact, the reading of Tanya's poetry, Tanya's poems, I am introducing her to you. তো যেটা বলছিলাম, একটু বাংলায় বলি। 3 ভাগে বিভক্ত আমাদের এই অনুষ্ঠানটি। তো এই অনুষ্ঠান শুরুর আগে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে তানিয়ার পরিচয়টা দিচ্ছি। সেই সঙ্গে একটা কথা বলি যে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে, আয়োজক হচ্ছে এই অনুষ্ঠানটির অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্স, অথবা বলতে পারি যে আমরা বলতে পারি এই আয়োজক হচ্ছে বিশ্ব যেটা বলছিলাম যে এই অনুষ্ঠানটির আয়োজক হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্স, এবং তীরন্দাজ এবং দি আর্চার, এই 2টি পত্রিকা এবং অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্স হচ্ছে আয়োজক। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার হাতে মোবাইল আছে, আমি আসলে অনুষ্ঠানটা পাবলিক করে দিলাম, যারা দেখছেন তারা শেয়ার করতে পারবেন অনুষ্ঠানটা। তো এখন আমি তানিয়ার পরিচয়টা বলি। Tanja Ajtic is from Serbia. Now she is living in Canada. She is a poet, writer, and art graphic designer. Her poems have been published in 153 collections or anthologies, magazines. Her poems have been published in 153 collections, anthologies, and magazines. She has been awarded prestigious prizes, and many prizes, in fact, she got. Her poems have been published in several languages, European and non-European languages. She has published a book of poetry, Contours of Love. Her art graphics have been published in books and magazines. She is a freelance artist.
and a contemporary poet from Serbia. She writes in Serbian language, but at the moment she is living in Canada, in fact in Vancouver. So এই হচ্ছে তানিয়ার পরিচয়। তিনি সার্বিয়ার তার মূল জন্মস্থান হচ্ছে সার্বিয়া এবং এখন তিনি আছেন কানাডায়। তিনি একই সঙ্গে কবি, লেখক এবং গ্রাফিক ডিজাইনার। 153টির মতো সংকলনে বা পত্রিকায় তার কবিতা ছাপা হয়েছে বিভিন্ন সময়ে এবং তিনি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। আর তার কবিতা ইউরোপীয় এবং অইউরোপীয় বহু ভাষায় অনুদিত হয়েছে, ইংরেজিতে তো হয়েছে। এখন পর্যন্ত তার একটি কবিতার বই বেরিয়েছে, সেই কবিতার বইয়ের নাম হচ্ছে কন্টুয়ার্স অফ লাভ। এখানে একটা কথা বলি, আমাদের দেশের মতো বাইরে অর্থাৎ ধরুন আপনি কানাডা বা আমেরিকায় কবিতার বই প্রকাশ করা খুব সহজ নয়। তো সেদিক থেকে যদি বলি তাহলে ওখানে দেখা যায় যে অনেক দীর্ঘ দিন ধরে কবিতা লেখার পরে কবিতার বইয়ের সংখ্যা খুব বেশি হয় না। অনেক বড় বড় কবিরও খুব বড় জোর 7টি কি 10টি কবিতার বই দেখা গেছে সারা জীবনে। আমার অভিজ্ঞতায় আমি তাই বুঝেছি। অনেক কয়েকজন বিখ্যাত কবি ল্যাটিন আমেরিকা থেকে এসে যুক্ত হয়েছেন আমারও এই অনুষ্ঠানে। তিনি ওখানকার হিস্পানিক ভাষার একজন প্রধান কবি, অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পাওয়া, এরকমও কয়েকজন কবি এসছেন, কিন্তু তাদেরও বইয়ের সংখ্যা কম। তা আমাদের মতো ওখানে এত বেশি বই প্রকাশিত হয় না কবিদের বা অন্য লেখকদের। এটা ইউরোপে এবং লাতিন আমেরিকায় বা দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা মিলিয়ে এরকমই দেখা যায়। তো সেই দিক থেকে তানিয়ার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে ঠিকই, কিন্তু তার অসংখ্য পত্রপত্রিকায় এবং একই সঙ্গে সঙ্গে সংকলনে তানিয়ার কবিতা প্রকাশিত হয়েছে এবং তানিয়া খুব চমৎকার কবিতা লেখেন। এই কথাটা বলছি এই কারণে আমি একটু সময় নিচ্ছি যে আপনারা রূপা চক্রবর্তীর কণ্ঠে শুনতে পাবেন। রূপার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি যখন রূপা চক্রবর্তীকে, রূপা কিন্তু এখানে বলে রাখি, রূপা চক্রবর্তীর পরিচয়টা আপনাদেরকে আমি দিয়ে রাখছি, আপনারা জানেন, তবুও আমি একটু বলি। রূপা চক্রবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক। তিনি বিদেশিদের বাংলা ভাষা শেখান। কাজে বুঝতে পাচ্ছেন যে ভাষার উপরে তার কতখানি ব্যুৎপত্তি আছে, বাংলা ভাষার উপরে এবং ইংরেজির উপরেও, কারণ তিনি পড়ান যে সেটা মাধ্যমটা যে প্রধানত ইংরেজি হয়ে ওঠে সেটা আমি ধারণা করতে পারি। আরেকটি পরিচয় হচ্ছে যে তিনি একজন কৃতী ছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এবং বিদেশেও পড়াশোনা করেছেন। একই সঙ্গে সঙ্গে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ আছে। আপনারা এই পরিচয়গুলো খুব বেশি জানেন না, কিন্তু আমাকে বলতে হচ্ছে। আরেকটা হচ্ছে যে রূপা চক্রবর্তী কবিতাকে এত ভালোবাসেন যে আবৃত্তিকে তিনি তার সৃজনী সত্তা প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। কাজী রূপা চক্রবর্তীর কণ্ঠে তিনি আমাদের আসলে একজন আইকন, আমি বলবো যে আমাদের আবৃত্তি শিল্পের একজন আইকন। তো তার কণ্ঠে আপনারা শুনতে পাবেন তানিয়ার কবিতা। আমি যখন রূপাকে যখন আমি কবিতাগুলি পাঠাই তখন রূপা বলছিলেন যে কি চমৎকার কবিতা, আর কিছুটা আমার অনুবাদেরও প্রশংসা করেছেন, কিন্তু সেটা আপনারা শুনে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। কিন্তু রূপার কণ্ঠে যে এটা খুবই আমাদের আনন্দ দেবে, রূপার কণ্ঠে শোনা এই কবিতাগুলি শোনার পর আমাদের যে ভালো লাগবে, আমি সে ব্যাপারে নিঃসন্দেহ। So the viewers from the abroad, I just want to introduce you the reciter Rupa Chakraborty, a professor of Dhaka University, and she is also my colleague. Though we are just teaching at different two departments, but she is a distinguished and very much prominent, famous reciter from Bangladesh. So you will just listen the Bangla translation done by her, and she will recite the Bangla translation. And I know that you will not understand the translation,
because of language, but you will just get the rhythm and the resonance of the poems. So let us start the program. Tanja, I am welcoming you to Thank you. recite your poems. Thank you. Tanja, Ajtic. Sanjati možda živeti. Život je kao ciklus, kao krug. Negde umremo, a negde izrastemo ponovo. Svakog dana novi dan, drugačiji i sa nama, obnovljenim. Nikad nije isto, ciklično je. Reinkarnacija svakog dana. Mi novi u starom svetu, živimo iz početka do kraja. A onda sve ponovo, u krug, u vrtlog sveta, posle dosanjanog sna, u novi san otvorenih očiju. Thank you. Tišina. I sve bi bilo lako, sve jednostavno da nema tebe u meni. Svi rečnici sveta bi preveli isto ono što se zove ljubav. I sve bi bila tišina, sve bi bio i zvuk u vrtlogu i kontrastu svega. Ali nije tako. Vrlo je komplikovano. Sve nije jasno. Sve samo tajna je. I nije više glasno. Tišina je. Thank you. Metafizika. To nije fizička ljubav, već svetlost je neizmerna. Osjećanje ljubavi između dva sveta koji su se našli u pustinji zatvoreni od bolesti teške čovečanstva. To ljubav je metafizička, da žena hoće da zavede čoveka, da mu u snove uđe i da je on voli svetlosti svojom, od kada je svetlost postanka sveta, Božija sama. Thank you. Okay, so you have read 3 poems, right? Yes. Okay, thank you, Tanja. Tanja read 3 poems, and now, in fact, Rupa is going to read the Bangla translation, but her connection so far, I think that her connection is not good, and she is now. She is not connected now at the moment, but we are waiting for her. Yes, she is connected again. So আপনারা জানেন যে এরকম হয় আর কি, যে আমরা কোনো সময় কানেকশন ঠিকমতো পাই, কোনো সময় কানেকশন ঠিকমতো পাই না। তো রূপার এরকম হলো। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, কবিতাগুলি শুনবেন। কবিতাগুলি খুব ছোট ছোট, 3টি কবিতা কিন্তু পড়েছেন তানিয়া, এবং এই 3টি কবিতার অনুবাদ এবার আপনারা শুনুন আমাদের প্রখ্যাত আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তীর কণ্ঠে। ধন্যবাদ অধ্যাপক মাসুদুজ্জামানকে। তো আমি খুবই লজ্জিত যে আমার ইন্টারনেট আজকে খুবই সমস্যা করছে, মানে ইন্টারনেট প্রোভাইডার যারা তাদেরটা অফ হয়ে গেছে। আমি মোবাইল থেকে ঢোকার চেষ্টা করেছি এবং যথারীতি নেট খুবই স্লো, তো আমাকে ক্ষমা করবেন এটার জন্য। প্রথম কবিতাটির বাংলা নাম হলো স্বপ্ন দেখছি, হয়তো বেঁচেও আছি। কবিতাটি এরকম: জীবন একটি চক্রের মতো, বৃত্তের মতো, কোথাও আমরা মরে যাই, আবার কোথাও বেড়ে উঠি। প্রতিদিন আসে এক একটি নতুন দিন, অন্যরকম আলাদা আলাদা আমাদের সঙ্গী হয়। আমরা সজীব আর পুনরুজ্জীবিত হই, কখনো তা একই রকম থাকে না। এইভাবে চক্রাকারে অন্যরকম এক একটা দিন আসে, পুনর্জন্ম ঘটে আমাদের প্রতিদিন। পুরনো পৃথিবীতে আমরা পাই নতুন নতুন দিন, শুরু থেকে শেষ অবধি আবার আমরা বাঁচি, তাও আবার শেষ হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেন একটি বৃত্তে একটি স্বপ্ন শেষ হওয়ার পর চোখ খুলে দেখি নতুন একটা স্বপ্ন এসে ভর করেছে।
পরের কবিতাটির নাম নীরবতা। তোমাকে ছাড়া আমার সব কিছুই সহজ হবে, সব কিছুই হবে জটিলতা মুক্ত। বিশ্বের সব অভিধানে ওই শব্দটির অনুবাদ একই, সে শব্দটিকে বলি ভালোবাসা। একটা ঘূর্ণির মধ্যে সব কিছুই নীরব হয়ে যাবে, আবার সব কিছুই হবে সশব্দ মুখর, দেখা দেবে বৈসাদৃশ্য। কিন্তু না, এমনটা সব সময় ঘটবে না। সব কিছুই হয়তো খুব জটিল, কোনো কিছুই স্বচ্ছ নয়, সব কিছুই আসলে গোপন থাকুক। দীর্ঘ সময় ধরে চেঁচিয়ে বলার দরকার কি, শান্ত থাকাই তো ভালো। সবশেষে যে কবিতাটি পড়ছি সেটির নাম অধিবিদ্যা। এটা শরীরী প্রেম নয়, তবু তা থেকে অপরিমেয় আলো বিচ্ছুরিত হচ্ছে। যারা খুঁজতে থাকে ভালোবাসার অনুভূতি দুই বিশ্বের মধ্যে, তারা তা খুঁজে পায় মরুভূমিতে। গুরুতর কোনো অসুখ হলে মানবতার ফল্গু ধারা থেমে যায়। এটাই অতীন্দ্রিয় প্রেম, যেখানে কোনো নারী চায় কোনো পুরুষের স্বপ্নে প্রবেশ করতে, তাকে প্রলুব্ধ করতে। আর এভাবেই পুরুষটি তার আলো দিয়ে, যে আলো থেকে উৎপত্তি হয়েছে পৃথিবীর, তা শুধু ঈশ্বরের। অনেক ধন্যবাদ রূপা। এবং আপনারা শুনলেন রূপা চক্রবর্তীর কণ্ঠে 3টি কবিতার অনুবাদ। এখন আমার এবং আনা মারিয়া স্টিপেনের এই কবিতা 3টি নিয়ে আলোচনা করার কথা, কিন্তু তার আগে আমি একটু রূপাকে বলবো যে এই কবিতাগুলি পড়তে পড়তে ওর কি অভিজ্ঞতা বা ওর কি আমার না অনুভূতি হয়েছিল। অনেক ভালো লেগেছে। মাসুদুজ্জামান ভাইকে আমি বলেছি যে আমি নিয়মিত নানা জায়গায় কবিতার অনুবাদ আবৃত্তি করি, নানা দেশের নানা কবিতার, মানে ফরাসি কবিতা, জার্মান কবিতা, স্প্যানিশ কবিতা, পার্সিয়ান কবিতা, আরবি কবিতা, এগুলোর অনুবাদ আমি আবৃত্তি করি। আমি আফ্রিকান অনেক কবিতার অনুবাদও আবৃত্তি করি। কিন্তু আবৃত্তি মানে অনুবাদ আবৃত্তি করতে গেলে আবৃত্তিকারদেরকে খুব ঠেকে ঠেকে যেতে হয়, কারণ ওই ভঙ্গিটা যিনি অনুবাদ করছেন তিনি বাংলা কবি না। হয়তো তাদের একটা অভিপ্রায় থাকে, যেন একটা বিদেশি বিদেশি ভাব থাকে না, ওই বিদেশি বিদেশি ভাব থাকলে সেটা উচ্চারণ করে পড়তে খুব কষ্ট হয়। আমি এখন আজকে তানিয়ার কবিতা, বা যখন আমাকে 5টি কবিতা আমাকে পাঠানো হয়েছিল, প্রথম পাঠেই আমি অনুবাদে মুগ্ধ হয়েছি, কারণ কবিতাগুলো এত সুন্দর করে তার অর্থটাকে আমার সামনে, যে আমার বুঝতে এতটুকু কষ্ট হয়নি। আমি সত্যি বলি যে যদি আমার কবির ভাষাটি জানা থাকতো, আমি নিশ্চিত যে সেই কবিতাটি পড়ে আমি এরকমই আনন্দিত। তো দুঃখিত, আবারও তো চলে গিয়েছিল, আবার এসেছে। তো আমরা এই সংযোগের সমস্যায় পড়ছি, আবার মুক্ত হচ্ছি, আবার সমস্যায় পড়ছি। এবং রূপা খুব চমৎকার বলছিলেন। আমি মনে হয় রূপার সংযোগটা পুরোপুরি এখন নেই, তো আশা করব যে রূপা আবার ফিরে আসবেন। তো আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাই, বা এই অনুষ্ঠানটা এগিয়ে নিতে চাই। তো সেই জন্যে আমরা রূপার অপেক্ষায় থাকবো। আমি আশা করি রূপা হয়তো আবার যুক্ত হবেন আমাদের সঙ্গে, কারণ এরপরে আরো কিছু কবিতা আবৃত্তি করবেন তিনি। তো আপনারা 3টি কবিতা শুনলেন তানিয়ার। 3টি কবিতা মূল ভাষায় পড়লেন উনি, তারপরে রূপা পড়লেন অনুবাদ। তো কবিতা 3টি আমি যদি
একটু দেখি, মানে আমি আলোচনাটা শুরু করি যাতে আপনাদের হয়তো কিছুটা মনে হবে যে কবিতাগুলি কেমন। এই কথাটা যদি আমি একটুখানি বলার চেষ্টা করি, মানে অনুবাদগুলো যেভাবে করা হয়েছে। প্রথম যে কবিতাটাই, সেই কবিতাটার ইংরেজি ছিল ড্রিমিং মে বি লিভিং। ড্রিমিং স্বপ্ন থেকে, ড্রিম থেকে ড্রিমিং, মে বি লিভিং। আমি অনুবাদটা করেছি স্বপ্ন দেখছি, হয়তো তাই বেঁচেও আছে। ড্রিমিং মে বি লিভিং। তো এই স্বপ্ন দেখা এবং বেঁচে থাকা, এই নিয়েই কবিতাটা। এবং শুরুটাই করছেন এইভাবে যে জীবনটা একটা চক্রের মতো, বৃত্তের মতো। কখনো আমরা মরি, কখনো বেঁচে উঠি। আমাদের জীবন একবার হয়তো নির্বাপিত হয়, আবার আমাদের পুনরুজ্জীবন ঘটে। মানুষের জীবন এরকমই, চক্রাকারে এরকমই কিন্তু মানুষের জীবন। তো এই যে একটা সাধারণ ব্যাপার যে আমরা জানি এটা সবাই, কিন্তু তাই নিয়ে যে কবিতা লেখা এবং তার মধ্যে যে স্বপ্ন কল্পনাকে মিশিয়ে দেয়া, এইখানেই হচ্ছে এই কবিতাটার একটা সার্থকতা। এবং রূপা যেরকম বলছিলেন যে খুব সহজভাবে বোঝা যায় অর্থ, কবিতার অর্থ কি সেটা খুব বোঝা যায় ওর কবিতা পড়লে পারে। হ্যাঁ, আসলে সেরকমই। এবং তিনি যখন বলেন শেষ দিকে, সেই প্রথম কবিতা বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেন একটি বৃত্তে আমাদের অনেক কিছু শেষ হয়, আবার সেই শেষ হওয়ার পরে চোখ খুলে দেখি নতুন একটা স্বপ্ন এসে ভর করছে। এই যে স্বপ্ন নিঃশেষ হয়ে যাওয়া, আবার স্বপ্ন এসে ভর করে মানুষের ওপরে, এভাবেই তো মানুষের জীবন চলে। এবং এইখানেই কিন্তু মানবিক ব্যাপারটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই। মানুষের জীবন এরকমই দেখতে পাই যে একবার হয়তো আমাদের জীবনে স্বপ্ন সরে যাচ্ছে, আবার হয়তো স্বপ্ন পুনরুজ্জীবন ঘটছে, স্বপ্নের পুনরুজ্জীবন এবং জীবনের পুনরুজ্জীবন ঘটছে। এই জন্য আমি বলবো যে তানিয়ার কবিতা একটু দার্শনিক, কিন্তু সেই দার্শনিকতা খুব দর্শনের মতো অত রূঢ় বা বলা যেতে পারে গূঢ়, কঠিন দর্শন নয়, সহজ জীবন দর্শন এবং সহজভাবে বলা। এইটা হচ্ছে তানিয়ার কবিতার একটা বড় বৈশিষ্ট্য। তো এটা প্রথম কবিতা সম্পর্কে আমি বললাম। দ্বিতীয় কবিতাটা আপনার লক্ষ্য করুন। দ্বিতীয় কবিতার শিরোনাম হচ্ছে নীরবতা, সাইলেন্স। বা সাইলেন্স নিয়ে মুখর কবি, অর্থাৎ নীরবতা নিয়ে কবিতা, অর্থাৎ নীরবতাকে কবিতার ভাষায় মুখর করে তুললেন তানিয়া। এবং সেখানে এই কবিতাটা খুব ছোট, এবং সেখানে তিনি যেটা বলছেন, সবগুলো কবিতাই ছোট, এই কবিতাটাও সেরকম। কবিতাটা কিরকমভাবে শুরু হচ্ছে আপনারা দেখুন, যে তোমাকে ছাড়া আমার সবকিছুই সহজ হবে। এই যে মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং সেই সংযোগের মধ্যে আবার বিচ্ছিন্নতা, সেটাকে কেমনভাবে কে কেমনভাবে নেয়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সবাই কিন্তু একভাবে নিতে পারে না, কেউ কেউ খুব আহত হয়, কেউ কেউ সহজভাবে নেয়। এই কবিতায় কবি বলছেন যে আমার সবকিছুই সহজ হবে তোমাকে ছাড়াও, এবং জটিলতা মুক্ত হবে সবকিছু তোমাকে ছাড়াও। এবং তারপরে এই কবিতাটির চমৎকার একটা অংশ আছে, সেটা আমি আপনাদেরকে রূপার কণ্ঠে শুনেছেন, কিন্তু আবার একটু স্মরণ করিয়ে কথাগুলো বলতে চাই কিছু কথা। তিনি বলছেন বিশ্বের সব অভিধানেই ওই শব্দটির অনুবাদ একই। এখন কোন শব্দ? তানিয়া বলছেন দেখুন, যে শব্দটিকে বলি ভালোবাসা, এই যে ভালোবাসার অনুবাদ সব ভাষাতেই একই। অর্থাৎ ভালোবাসার যে অনুরাগ, যে আকর্ষণ, পারস্পরিক যে আকর্ষণ, মানুষের সঙ্গে মানুষের, প্রেমিকের সঙ্গে প্রেমিকার, নানা রকম হতে পারে, সন্তানের সঙ্গে তার মায়ের বা পিতার, এই যে একটা ভালোবাসার সম্পর্ক, এটা কিন্তু খুবই সর্বজনীন ব্যাপার। বিশ্বব্যাপী এই ভালোবাসার প্রকাশ বা অনুভূতিটা
একই রকম। সেই জন্যই বলছেন বিশ্বের সব অভিধানেই, অর্থাৎ বিভিন্ন ভাষার অভিধানে ওই শব্দটির অনুবাদ একই, যে শব্দটিকে বলি ভালোবাসা। এই যে কত চমৎকারভাবে বলা, একটা জিনিস কিন্তু আমি বলতে চাই যে কবিতা কিন্তু সবসময় তো আহ, আহ, মানে কিছু কথা বলে না, কবিতা শুধুমাত্র কিছু যে বক্তব্য তুলে ধরে তা তো না, কিন্তু বলার ভঙ্গিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে কত চমৎকারভাবে কবি বলছেন যে কথাটি বলতে চান। এই জন্যই কিন্তু কবিতা, অনেকে বলেন যে কবিতা হচ্ছে শব্দের উপর নির্ভর করে, শব্দের উপর কবিতার গুরুত্ব নির্ভরশীল, অর্থাৎ শব্দ নির্ভর যে সাহিত্য মূলত, সেটা হচ্ছে কবিতা। তো ওই বলার মধ্য দিয়েই কিন্তু শব্দকে কিভাবে ব্যবহার করছেন কবি, কত চমৎকারভাবে ব্যবহার করছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি কবিতা পড়ার সময়। এবং এই কবিতাতে কিন্তু সেটাই দেখছি। এবং তারপরেই তিনি নীরবতার প্রসঙ্গ আনছেন, কিন্তু আবার এও বলছেন যে সবকিছুই সশব্দ হতে হবে একসময়, হয়তো মুখর হবে, এবং বৈপরীত্যও হয়তো দেখা যাবে একজনের সঙ্গে আরেকজনের, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের। যেখানে তিনি ভালোবাসার কথা বলছেন, সেই বৈপরীত্যের কথাও কিন্তু উল্লেখ করছেন, এবং জটিলও হতে পারে সেটাও বলছেন, আবার স্বচ্ছ নাও হতে পারে। কিন্তু সবশেষে যে কথাটি বলছেন সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে চেঁচিয়ে বলার দরকার কি, শান্ত থাকাই তো ভালো। অর্থাৎ এখানে যদি আমি চেঁচিয়ে বলার চাইতে যদি বলতাম চিৎকার করে বলার দরকার কি, তাও হতো। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা চিৎকার করে অনেক কথা বলি, কিন্তু শান্ত থাকাই তো ভালো। অর্থাৎ নীরব থাকাও কিন্তু আরেক ধরনের সৌন্দর্য নীরবতার মধ্যেও আছে। এই কথাটা কিন্তু বলছেন তানিয়া। তো এই কবিতার মধ্যেও কিন্তু এক ধরনের দার্শনিকতা আছে, তবে ওই যে বললাম সহজ কথা সহজভাবে যায় না বলা, আপনারা নিশ্চয়ই জানেন, এরকম আমরা কিন্তু জানি, কিন্তু তানিয়া সেটা পারেন, সহজ কথা সহজভাবে বলতে পারেন। এইখানেই তানিয়ার কবি হিসেবে কৃতিত্ব, আমি কবি হিসেবে কৃতিত্ব দেব। এরপরে যে কবিতাটি তানিয়া পড়েছেন, সেই কবিতাটি আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে অধিবিদ্যা। ইংরেজিতে যে অনুবাদ আমি পেয়েছি সেখানে ছিল মেটাফিজিক্স। তো মেটাফিজিক্স একেবারেই একটা দর্শনের পরিভাষা। দর্শনের 3টি শাখা আছে, তার একটি শাখা হচ্ছে অধিবিদ্যা, আরেকটি শাখা হচ্ছে আপনার এক্সিওলজি। আমিও আসলে পড়াই, আমি এটা মানে শিক্ষাক্ষেত্রে দর্শন, শিক্ষা দর্শন আমি পড়াই, তো সেদিন আমি এই ব্যাপারগুলো একটু জানি আর কি। এই যে একটা হলো এপিস্টেমোলজি, প্রথম অংশ দর্শনের একটা ভাগ, বড় অংশ, তারপরে মেটাফিজিক্স, তারপরে হচ্ছে এক্সিওলজি। এখন মানে যেটা আমি বললাম, এপিস্টেমোলজি হচ্ছে অভিজ্ঞতা নির্ভর যা কিছু, তাই হচ্ছে এপিস্টেমোলজি। আর অধিবিদ্যা হচ্ছে যা ঠিক অভিজ্ঞতা জাত নয়, সবসময় কিছুটা অতীন্দ্রিয় অনুভূতি বা অতীন্দ্রিয় প্রসঙ্গ, এটাই হচ্ছে অধিবিদ্যা। তো সেই অধিবিদ্যা নিয়ে কবিতা লেখা আমার কাছে তো বেশ, মানে প্রথমে আমি চমকে উঠেছিলাম যে এরকম একটা দার্শনিক পরিভাষাকে নির্ভর করে কবিতা লিখছে, কেমন হবে সেটা। কিন্তু আমি যখন পড়লাম কবিতাটা ইংরেজি অনুবাদে, তখন বুঝতে পারলাম যে এই কবিতাটা একই রকম, যেটা আমি বলছিলাম যে সহজভাবে গূঢ় গভীর কথা বলার একটা চেষ্টা তানিয়া করেছেন। এবং সেই জন্য কবিতাটা দেখুন, এই নির্মাণটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে, যে রূপা এটা কিন্তু বলেছেন তার কথায়, এবং সত্যি তাই, যে এটা শরীরী প্রেম নয়। আমরা তো অনেক সময় শরীরী প্রেমকে খুব গুরুত্ব দেই, কিন্তু কবি এখানে বলছেন যে শরীরী প্রেম নয়, না হলেও তা থেকে অপরিমেয় আলো বিচ্ছুরিত হচ্ছে। অর্থাৎ শরীরী প্রেমকেই আমরা যখন খুব বেশি গুরুত্ব দেই, অনেক সময় দেই, তাকে ছাড়িয়ে আরও কিছু আছে, আরও অন্যরকম প্রেম আছে বা ভালোবাসা আছে, যেখান থেকে আলো বিচ্ছুরিত হতে পারে, যা আমাদেরকে আলোকিত করতে পারে। এই কথাগুলি কিন্তু বলছেন তানিয়া। এবং ভালোবাসার অনুভূতিকে তিনি বলছেন যে যারা খুঁজতে থাকে
যারা খুঁজতে থাকে ভালোবাসার অনুভূতি, দুই বিশ্বের মধ্যে তারা তা খুঁজে পায়। দুই বিশ্ব মানে হচ্ছে দুজন মানুষ বা বিপরীতধর্মী দুজন মানুষ যাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়। এই দুই বিশ্ব হচ্ছে আসলে একটা নারীর বিশ্ব এবং পুরুষের বিশ্ব। তো এই দুই বিশ্বের মধ্যেও খুঁজে পাওয়া যাবে ভালোবাসার অনুভূতিকে, এই কথাটা বলছেন কবি। তারপরে যখন শেষ দিকে এসে বলছেন যে মানবতার ফল্গু ধরা কখনো কখনো থেমে যায় গুরুতর কোনো অসুখ হলে। যেমন এইবার আমরা তো কোভিডের সময় দেখলামই যে মানবতা কিন্তু বিপন্ন ছিল অনেকটাই, মানুষের জীবন বিপন্ন ছিল, একই সঙ্গে সঙ্গে মানুষের যে সহমর্মিতার বোধ সেটাও কিন্তু বিপন্ন হয়ে পড়েছিল। অর্থাৎ আমরা কিন্তু সবাই মানে সবার সাহায্যে, বিশেষ করে যারা বিপন্ন ছিল তাদের সাহায্যে কিন্তু আমরা এগিয়ে আসতে পারিনি। আমাদের নিজেদের জীবন বিপন্ন হয়ে যাওয়ার ভয়ে আমরা সেটা কিন্তু করতে পারিনি। এবং সেই জন্যে কিন্তু মানবতার ফল্গুধারা যেটা বলছেন মাঝে মাঝে তো থেমে যাই, সেই কথাটা বলছেন তানিয়া। এবং তারপরে বলছেন যে অতীন্দ্রিয় প্রেম, যে প্রেম আসলে ঐশ্বরিক কিংবা যে প্রেম আসলে পার্থিব নয়, শুধু শরীরই নয় শুধু, সেই প্রেম কিন্তু পুরুষের স্বপ্নের মধ্যে প্রবেশ করে এবং পুরুষটি নারীকেও প্রলুব্ধ করে বা নারীকে আকৃষ্ট করে। আমি প্রলুব্ধ না বলে বলতে চাই যে আকৃষ্ট করে। এবং এইভাবে কি হয় যে দুজনের সম্পর্কের ভেতরে পৃথিবীটা অন্যরকম হয়ে ওঠে এবং এক ধরনের আলো যেন বিচ্ছুরিত হয় ওই সম্পর্ক থেকে। তাহলে বুঝে দেখুন যে সম্পর্কটাকেও তিনি কত গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন তানিয়া। এবং সেই জন্য শেষ যে বাক্যটি যে বলছেন যে যে আলো থেকে উৎপত্তি হয়েছে পৃথিবীর, যা নারী এবং পুরুষ দুজনেই পেয়েছেন, সেটা আগেই বলেছেন। তারপরে বলছেন তা শুধু ঈশ্বরেরই। অর্থাৎ শেষ পর্যন্ত সম্পর্কটা কিন্তু ঐশ্বরিক হয়ে উঠছে বা ঈশ্বর নির্ভর বলবো না, মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। অর্থাৎ এতটাই পবিত্র এই সম্পর্ক, এই কথাটাই কিন্তু তানিয়া বলতে চাইছেন। তো এই হচ্ছে তানিয়ার কবিতা। আমি বুঝতে পারছি যে আপনারা অনেকেই কিন্তু মন্তব্য করছেন, আমি দেখতে পাচ্ছি যে ওর কবিতা আপনাদের ভালো লেগেছে। তো now just I want to invite poet and translator and critic Anna Maria Stępień to speak on her poetry, maybe in brief. If you say, then it will be better, I think, because I took a lot of time. So sorry, Anna. Please, go ahead. Anna. Thank you. Yes. So we could hear 3 poems. The first one, Dreaming, Maybe Living. The title is Dreaming, Maybe Living. That's a Okay, Anna, just a minute, Anna, never mind. Just I want to show you some comments from our viewers. And she is from Serbia, Ljubica Katic. And maybe Tanja, you know her. Yes, this my friend. Yes, your friend, and she is watching this program. And she says that congratulations to all, best regards from Split, Croatia. Congratulations, my dear friend Tanja Ajtic. Okay, in fact, Ljubica is from Croatia, not Yes. from Serbia, but No. they are neighbors. Yes. And Tanja is, they are also friends, Tanja and Ljubica. And another comment I want to show you, a poet from Bangladesh, and he writes, Fazlul Haq, she writes that congratulations to all beautiful friends, and thank you Ljubica and also Fazlul Haq for watching this program. And we have another, I got many comments, but I'm just showing a few. And this comment is from Tahmina Begum, and she is also a poet. She resides in Bangladesh, and she writes that congratulations all of you. Okay, Tania, Tahmina, sorry. I'm really happy that you were watching this program. And another poet from, I cannot, I'm not sure from where he is. Now Italy.
That's Italy. Lenos, Lungu. Oh, Lengus. Thank you. Lenus Lenus. Lunga. Okay, my friend, Lungu. Romania. Lenus Lungu. After a long Originally. time, I'm just getting you. I got you. You're watching this from. Thank you very much, Lungu. She's from Italy, yes. So now, Romania too. now I'm just asking Anna to say something about her poems. So, the first poem, Dreaming May Be Living, that's obviously a philosophical poem in which the author compares living to dreaming, dreaming with open eyes. And the author ponders about human life and emphasizes the constant changes, which reminds me the words of one Greek philosopher, Heraclitus, which says that change is the only thing in life, the only constant in life. This is what Heraclitus said, and this is what here is emphasized too. The author describes life as a cycle, and people die and people grow somewhere else. So every day is different. We, as if renewed, it is cyclical, and it is as if such reincarnation took place every day. And one dream is over and another one begins. In another poem entitled Silence, love poem, love leads to some strange faults. Everything would be easy, everything would be simple without you. All the dictionaries of the words would translate the same, what is called love, and everything would be silence, read in the poem. But love can change everything, and here the affection makes everything very complicated, not clear like a secret, and again silence prevails. And we have another poem, Metaphysics. Here, also about love, but love, happy love. Here the author praises love which is not physical, but filled with light, immeasurable light. And as I understand it, two people fell in love with each other, and here they are compared to two words who found themselves in the desert, which was closed by a severe disease of humanity. And beautiful is the description of the metaphysical love. A woman wants to seduce a man just by entering his dreams, and he loves her with his light, which is believed to be the beginning of everything of the world. So these are the poems. Well, thank you very much, Anna, Thank you, for Anna. your nice comments. And প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটু বলি, আনা যেটা বললেন আর কি, সেটা হলো যে আনাও ঠিক লক্ষ্য করেছেন যে কবিতাগুলো আসলে কিছুটা দার্শনিক উচ্চারণ আছে এই কবিতাগুলিতে, তিনটি কবিতায়, এবং আলাদা আলাদা করে তিনিও শনাক্ত করেছেন যে প্রেমের ব্যাপারটিও তানিয়ার কবিতাতে বেশ বড় একটি অংশ জুড়ে আছে। আসলে আমি বলবো যে তানিয়া, আমার এই তিনটি কবিতা থেকেই মনে হলো আপাত অর্থে, আরো কিছু কবিতা পড়লে হয়তো বোঝা যেত। সেটা হলো, আরো দুটো কবিতা আছে একটু পরে শুনবো আমরা, কিন্তু আমার যেটা একটা সাধারণ ধারণা হচ্ছে, কখনো কখনো তো আমরা কবিদের কিছু প্রবণতা শনাক্ত করি, যে প্রবণতাটা কোন দিকে। তো তাতে আমার মনে হয়েছে যে তানিয়ার কবিতা অনেকটাই প্রেমের কবিতা, কিন্তু সাদামাটা জোলো প্রেম না, যে প্রেমটা আসলে অনেক গভীর এই অর্থে যে সেটা মানে শুধুমাত্র শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা একটা কসমিক ব্যাপার হয়ে ওঠে, বা একটা সর্বজনীন একটা পরিবেশ পরিস্থিতি এবং বহু মানুষের অনুভূতির অংশ হয়ে ওঠে। সেখানে শুধু প্রেমিক প্রেমিকা নয়, এর বাইরেও তার কবিতার একটা ছড়িয়ে পড়ার একটা প্রবণতা আছে। তো আমরা যাব এরপর দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ তানিয়া আমাদের একজন কবি, শীর্ষ কবি, বাংলা একাডেমির মহাপরিচালক এখন, কবি মোহাম্মদ নুরুল হুদার দুটি কবিতা অনুবাদ করেছেন সার্বীয় ভাষায়, এবং সেই দুটি কবিতার অনুবাদ পড়বেন তানিয়া। কিন্তু তার আগে, এবং আমি পড়ব মূল কবিতা, যদিও একটা কবিতা আছে আমার মূল কবিতাটা আমি খুঁজে পেয়েছি, আরেকটা ইংরেজি অনুবাদ আছে, সেটা হয়তো পড়বো আপনাদের জন্যে।
কিন্তু আমি তার আগে একটা মন্তব্য দেখাতে চাই। Sarah Firdaus is from Bangladesh, and she says, because in fact she is thanking me. Thank you, Sarah, for this wonderful program. She praises us. Thank you, Sarah. And at the same time, she says that we are being connected with many poets from abroad. So she says that through this program, we are just coming to know many poets from different countries. So thank you, Sarah. I hope that you are enjoying this program very much. Next comment I want to show, and he is a Chandra Gurung. We know him very well. Chandra Gurung is a very good poet from Nepal, and he never misses this program. Never, in fact. And almost all the programs he watches. He watched before, and also today he is also watching this program. So thank you very much, my friend, Chandra Gurung. And Chandra, in fact, came before to this program, and he enjoyed it too. So now I'm going to ask Tanja to read the translation of two poems of poet মোহাম্মদ নুরুল হুদা। এখানে বলে রাখি, আমি মোহাম্মদ নুরুল হুদার যে ইংরেজি একটা সিলেক্টেড পোয়েমস আমার কাছে আছে, সেইখান থেকে আমি দুটো কবিতা আমার মতো করে বেছে আমি পাঠিয়েছিলাম, এবং এর সঙ্গে কবি মোহাম্মদ নুরুল হুদার কোনো সম্পর্ক ছিল না। আমার নিজের পছন্দ দুটো কবিতা পাঠিয়েছিলাম, এবং সেই দুটো কবিতা তানিয়া অনুবাদ করেছেন সার্বীয় ভাষায়। এখন পড়বেন, তারপরে আমি মোহাম্মদ নুরুল হুদার মূল কবিতাটা পড়ব। মূল কবিতা একটা বাংলায় আছে, আরেকটা ইংরেজি অনুবাদে আছে। তো সো প্লিজ Tanja, read the translation of two poems, of the two poems Dve by poeme Mohammad Nurul Huda. Yes. od Mohameda Nurul Huda. Yeah. Ja. Maternji jezik. Ljudi nisu reke, ali u njihovim srcima gori besana žeđ reka. Mladalačka krv koja je prolivena u 52. sa svojom plimom žeđi iznenada postaje reka čovečanstva preko Dravitske delte. Pogledajte kako se na njegovom aluvijalnom tlu polako gradi Nearijevska domovina kao kaskadni potok, stanište prolećne rase. Čoveku najmiliji jezik živi u šumu reka. Second poem. Usamljeni jedni drugima. Ujutru ići ćemo u brda, zaplivati u fontani, sedeti u krivini ulice, ali pozajmiti nećemo ništa od ptica. Tada će se pisanje dogoditi. Usamljeni jedni drugima, jedan će pisati drugome. Thank you. Hvala. Thank you very much, Tanja. And আপনারা শুনলেন প্রিয় দর্শক যে তানিয়া কবি মোহাম্মদ নুরুল হুদার দুটো কবিতা আমি পাঠিয়েছিলাম অনুবাদের জন্য, এবং সেই দুটো কবিতার অনুবাদ তিনি পড়লেন, সার্বীয় ভাষায় অনুবাদ করেছেন। আমি এখন ওই প্রথম যে কবিতাটি, সেটা বাংলায় লেখা, মানে দুটো কবিতা বাংলায় লেখা, কিন্তু আমার কাছে আমি যেহেতু পাঠিয়েছিলাম ইংরেজি একটা সংকলন থেকে, সেই জন্যে আমি পরে খুঁজে নেওয়ার চেষ্টা খুঁজছিলাম যে মূল বাংলা কবিতাটা পাওয়া যায় কিনা, বাংলা কবিতা দুটো পাওয়া যায় কিনা। তো আমি পেয়েছি, একটা কবিতা পেয়েছি, আরেকটা কবিতা পাইনি। তো যে কবিতাটি অনুবাদ করেছেন, প্রথম যে কবিতাটি অনুবাদ পড়লেন তানিয়া, সেই কবিতাটির নাম হচ্ছে বাংলায়, সেই কবিতাটির শিরোনাম হচ্ছে মাতৃভাষা। মানুষেরা নদী নয়, মানুষেরা নদী নয়, মানুষের বুকে তবু নদীর পিপাসা। গাঙ্গেয় পিপাসা নিয়ে 52 যে যুব শোণিত, দ্রাবিড় বদ্বীপ জুড়ে হয়ে গেল মানবিক নদী, তাদের পলিতে
দেখো গড়ে ওঠে অনার্য স্বদেশ, অন্তত ঝর্ণার মতো বুকে তার সবুজ মানুষ, নদীর শব্দের সাথে জেগে থাকে মানুষের প্রিয় মাতৃভাষা, মাতৃভাষা, মাতৃভাষা। তো এই কবিতাটির মানে ইংরেজি অনুবাদ ছিল মাদার টাং, সেটার আমি পড়লাম না, যেটা আমি পাঠিয়েছিলাম তানিয়াকে। এরপরে অন্য যে কবিতাটি তানিয়া অনুবাদ করেছেন সেটা হলো একটা ছোট্ট কবিতা, সেটা আরো ছোট কবিতা, এটা চেয়েতেও ছোট। সেই কবিতাটির নাম হচ্ছে লোনলি। আমি মূল বাংলা কবিতাটা খুঁজে পাইনি, কারণ আপনারা জানেন যে মোহাম্মদ নুরুল হুদা কিন্তু, কবি মোহাম্মদ নুরুল হুদা কিন্তু অসংখ্য কবিতা লিখেছেন। বলবো যে আমাদের এখনকার সমকালীন কবিদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন তিনি। এখনো তার ফেসবুকে আমি দেখি প্রতিদিন একটি করে কবিতা অন্তত থাকে। তো বুঝতেই পাচ্ছেন যে তার এই আমার কাছে যে সংকলনটা আছে সেই সংকলনের মধ্যে কবিতাটা আছে আমি নিশ্চিত, কিন্তু আমি খুঁজে পাইনি, কারণ এটা সমুদ্র, কবিতার সমুদ্রের মধ্যে একটা বিন্দুর মতো যদি কবিতা থাকে একটা কবিতা কি করে খুঁজে পাবো? আপনি দেখুন সংকলনটা আমার হাতে যেটা আছে, এটা 60 বছরের কবিতা মোহাম্মদ নুরুল হুদার, মাত্র 60 বছরের কবিতা। তারপরে কিন্তু আরো তিনি পেরিয়ে এসছেন আরো 12 বছর। তো এই 72 বছরের কবিতা কিন্তু সব সংকলিত নেই, শুধু 60 বছরের কবিতা আছে, এর মধ্যে আমি খুঁজে পাইনি ওই কবিতাটি, ওই ছোট্ট কবিতাটি। তো সেই জন্য আমি ওই অনুবাদটাই পড়ি, যেটা অনুবাদটা তিনি নিজেই করেছেন কবি। Lonely and each other. In the morning, we will go to the hills, swim in the fountain, sit in the bend of the street, but shall borrow nothing from the birds. Then writing shall occur, lonely and each other, one will write the other. So এটা বাংলা আমি করলাম না, আপনারা শুনেছেন। তো মোহাম্মদ নুরুল হুদার কবিতাও আপনারা শুনলেন, এবং আমি আনন্দিত যে তানিয়া স্বেচ্ছায় সে কিন্তু এই কবিতা দুটো অনুবাদ করেছেন। বরং আমি কবিতা দুটো দিতে দেরি করছিলাম, তানিয়া বারবার তাড়া দিচ্ছিলেন আনার মাধ্যমে যে আমি কবিতা দুটো পাঠাচ্ছি না কেন। তো আমি শেষ পর্যন্ত গতকাল মাত্র এই দুটো কবিতা আমি টাইপ করে তারপরে একটা ফাইল করে ওকে পাঠাই, এবং তারপরে একদিনে কথা বলি, দুটো অনুবাদ একটা করেছেন। কথা হ্যাঁ বলি। রূপা, অবশ্যই। মানে তানিয়ার অনুবাদে কবি মোহাম্মদ নুরুল হুদার কবিতা সার্বিয়ান ভাষায় যে ধ্বনির যে একটা দোতনা তৈরি করেছে, সেটি আমার এত ভালো লেগেছে যে আমি বলবো যে বাঙালিদের সকলেরই এই অনুবাদটা শোনা দরকার। শুনলে পরে বুঝবে যে অন্য ভাষাতেও বাংলা ভাষা কীরকম একটা মাধুর্য ছড়ায়। এবং তানিয়া যখন নিজের লেখা কবিতার অনুবাদটি পড়ছিলেন তখন আমার মনে হচ্ছিল সত্যি সত্যি আমি বুঝতে পারছি, মানে এর নাম হলো ভালোবাসা, কবিতার প্রেম। মানে এটা কোথাও গিয়ে মিলিয়ে দেয়, একটা বিন্দুতে সকলে এক হয়, অনুভূতিটা কোথাও গিয়ে নাড়া দেয়। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো সো ভেরি মাচ তানিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা শুনলেন, রূপা একেবারে যথার্থই বলেছেন। কবিতাই কিন্তু মিলিয়ে দেয় সমস্ত বিশ্বকে, এবং কবিতার মধ্য দিয়েই কিন্তু আমরা মানবিক যে একটা সংযোগ, বৈশ্বিক সংযোগ সেটাও ঘটে। তো সেই ব্যাপারটাই কিন্তু তানিয়া করেছেন, তানিয়া স্বেচ্ছায় কিন্তু অনুবাদ করেছেন। বরং আমি দেরি করছিলাম বলে বারবার তাড়া দিচ্ছিলেন যে কবিতা পাঠানোর জন্য। এবং যেটা রূপা বললেন যে আমরা ভাষাটা বুঝিনি, কিন্তু ভাষা মানে যেটাকে বলছি অর্থটা আমরা ওইভাবে পাবো না, কিন্তু যে ধ্বনি মাধুর্য সৃষ্টি করে এবং যে ধরনের ধ্বনি তরঙ্গের সৃষ্টি হয়, ভাষার একটা ধ্বনি তরঙ্গ তো আছেই, সব ভাষারই আছে, কিন্তু সার্বীয় ভাষার ধ্বনি তরঙ্গ বা সার্বীয় ভাষার ধ্বনি মাধুর্যটা কেমন সেটা কিন্তু তানিয়ার অনুবাদ থেকে আমরা বুঝেছি, এবং ওইটুকুই কিন্তু আনন্দের। রূপা যেটা বললেন যে একেবারেই যথার্থ বলেছেন যে আমাদের শোনা উচিত। এই যে সার্বীয় ভাষায় কেমন শোনা যায় বাংলা কবিতা, সেই অনুভূতি কিন্তু, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের নেই, কিন্তু আজকে পাওয়া গেল।
তো সেই জন্যই এই অনুষ্ঠানটা কিন্তু আমি এই দিক থেকেও করি যে বিশ্বের সঙ্গে যেন বাংলাদেশের কবিদের একটা সংযোগ তৈরি হয় এবং বিশ্ব যেন আমাদের মাঝে এসে ধরা দেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে রবীন্দ্রনাথ কিন্তু এই কাজগুলিই করে গেছেন, যে আমরা বিশ্বের কাছে পৌঁছে যাব, বিশ্ব আমাদের কাছে এসে পৌঁছবে। এই ব্যাপারটি কিন্তু এই অনুষ্ঠানের একটা লক্ষ্য থাকে, আর লক্ষ্য হিসেবে আমরা কিন্তু ভেবে নিয়েছি। তো সেই প্রকাশটা এখন আমরা পাচ্ছি কিন্তু কবিদের কাছে, বিশেষ করে তানিয়ার কাছে আজকে পেলাম সার্বীয় কবিতা, সার্বীয় ভাষায় বাংলা কবিতার অনুবাদের মধ্য দিয়ে। ওকে, যে নাও আমরা এখন তৃতীয় রাউন্ডে যাব এবং এটাই শেষ রাউন্ড। এখানে দুটি কবিতা তানিয়া পড়বেন, তার অনুবাদ পড়বেন রূপা, এবং আলোচনা করব আমি এবং আনা। কিন্তু আমরা আলোচনা করব খুব সংক্ষেপে। আমি মনে করি যে আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন, কাজে আমরা দ্রুত এই অনুষ্ঠানটা শেষ করব। কিন্তু আবারও অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন কবিতা, সেটা হতে পারে বিদেশি ভাষায়, কিন্তু শুনবেন, অন্তত ধ্বনি মাধুর্যের সঙ্গে আপনাদের পরিচয় ঘটবে। তো নাও জাস্ট আই এম রিকোয়েস্টিং Tanja to read her last two poems in Serbian language, and Rupa Chakraborty will follow with the Bangla translation. Tanja, please. Ta ljubav. Neću da pričam, hoću da ćutim u ovoj večeri izgubljenih snova. Želim da ćutim i osluškujem tišinu, da prisjećam se divnih vremena, kada si ti u moje srce stao, a duša te osjećala. Neću da pričam i prepričavam ni sebi ni drugima, da li je to bilo ili nije ta ljubav u tišini sveta. Samo šapućem, mogla je da bude ona prava. Dvoje. O stotine zvukova ja čujem zvuk i zov tvoga srca. O stotinu ptica ja čujem tvoju muziku, drugačiju, dragi. O stotinu osmeha ja prepoznajem tvoje usne. Ja prepoznajem u očima tvojim osmeh srećni. Ja vidim nas. Thank you. Thank you very much, Tanja. Now I'm requesting Rupa Chakraborty to recite her two poems, and it is translated into Bangla by me. So Rupa will read the poems. Rupa, please. Thank you so very much, Masuduzzaman Bhai. It's a very good opportunity to me to recite her poems. প্রথম এই কবিতাটির নাম সেই প্রেম, মানে খুব মন দিয়ে না শুনলে সেই প্রেমটা কী প্রেম বোঝা যাবে না। তাই দর্শকদের কাছে অনুরোধ, মন দিয়ে সেই প্রেমটা শুনুন। হারিয়ে যাওয়া স্বপ্নের এই সন্ধ্যায় আমি কথা বলতে চাই না, আমি চুপ থাকতে চাই। যখন তুমি আমার হৃদয়ে আর আত্মায় অধিষ্ঠিত থাকো, আমি তখন চুপ করে নৈশব্দকে শুনতে চাই, মনে করতে চাই সেই সব চমৎকার সময়গুলোকে। আমি কথা বলবো না, আমি নিজেকেই বলবো, বলবো অন্যদের। এ কথাই বলবো শুধু, নীরব পৃথিবীর মধ্যে প্রেম আসলে এরকম নয়। আমি তাই শুধু ফিস ফিস করে চলেছি। যা কিছু কল্পনা করছি তা কিন্তু বাস্তবেও থাকতে পারত। শেষ কবিতাটির নাম 2। শত শত শব্দের মাঝে আমি তোমার কথাগুলি ঠিকই শুনতে পাই, তোমার হৃদয়ের আহ্বানও ঠিক ঠিক শুনি। শত শত পাখির কলকাকলির মাঝে আমি শুনতে পাই তোমার গান। এই গান একেবারেই আলাদা প্রিয়তম।
শত শত বহমান হাসির মাঝে আমি তোমার ঠোঁট দুটিকে ঠিকই শনাক্ত করতে পারি। দেখি তোমার চোখ, সুখী সুখী হাসি, সব মিলিয়ে আমি আমাদের দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ রূপা, চমৎকার পড়লেন এবং আপনারা নিশ্চয়ই মুগ্ধ হয়ে শুনছিলেন রূপার এই আবৃত্তি বা পাঠ, এবং সেটাও একটা শিল্পে উত্তীর্ণ হয়েছে আমি মনে করি। তো আপনারা এটা অনুভব করেছেন যে কি চমৎকার কবিতা লেখেন এবং কিরকম বুকের তানিয়া। মধ্যে গিয়ে একটা আলাদা একটা কিরকম একটা মন কেমন করা ব্যাপার ঘটে যায়। সত্যি একেবারে মানুষ কাউকে ভালোবাসলে যে সত্যিকারের অনুভূতিটা হয়, রিয়েল ফিলিংটা হয়, সেটা পুরাটা আছে কবিতার মধ্যে। একদম যেন নিজের ভেতরটাকে জাগিয়ে দেয়। অসাধারণ, হ্যাঁ, ঠিকই বলেছেন রূপা, রিয়েলি বিউটিফুল। এবং আপনারা সেটা শুনেছেনও। আমরা একটু আলোচনা করব, আমি একটু পরে করব, শেষে করব, কিন্তু তার আগে আমি আরো দু একটা মন্তব্য একটু দেখাতে চাই। নুরি জাহানারা আমাদের একজন গল্পকার এবং কবি। নুরি বাংলাদেশের লেখক, কিন্তু এই মুহূর্তে আছেন সুইডেনে। তো নুরি দেখছেন এই অনুষ্ঠানটি এবং বলছেন, নাইস অ্যারেঞ্জমেন্ট, গুড টু হিয়ার, থ্যাংকস এভরিওয়ান। So Nuri, thank you very much for watching this program. I hope that you are enjoying also. Maybe from far, but as one of our short story writers or a novelist, you are very close to us, close to our readers. আরেকটা মন্তব্য আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আঞ্জুম ওয়াসিম দার, and Anjum is from Pakistan. And she is also watching this program from Pakistan. So thank you very much, Wasim Dar. I hope that you are also enjoying this program. And another comment I can just show you. It is in Bangla. Shebok Bishash, and he is from Chittagong, and he is also a writer, poet, and he writes that the recitation by Rupa Chakraborty is in fact attracted him, and he was overwhelmed by her recitation in 1990s, and when he was a student of Dhaka University and was residing at Jagannath Hall. So Shebok, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অনুষ্ঠানটা দেখছেন। আমার অনেক কৃতজ্ঞতা জানবেন কিন্তু সেবক। হ্যাঁ, সেবক। তো সেবক, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি তখনও যেমন মুগ্ধ হয়েছেন, এখনো আজকেও রূপার কণ্ঠে আপনি কবিতা শুনে আপনার ভালো লাগছে এবং মুগ্ধতা জাগছে। তো আপনি সেবকও কিন্তু নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন। তো ধন্যবাদ সেবক আজকেও দেখার জন্যে। এবং আরিফা রহমান, she is also a short story writer from Bangladesh, and she writes that ki sundar kobita ar abriti, the wonderful poems and the recitation. Thank you, Arifa, for watching this program. I know that you are a regular spectator of this program. And next, I want to go to another viewer, and his name is Manjur Hassan Golap. Golap also congratulated us. Thank you, Golap, for watching this program. So now just we are at the fag end of the program. We are going to conclude very soon. But before concluding, first I'll ask Anna to discuss about these two poems, and then I'll follow the discussion. And after then, this program will be over. So Anna, please go ahead, your discussion. If it is in brief, it will be good for us. The last two poems, thank you. The last two poems were also love poems, and we had a poem entitled That Love. In this poem, love is
it's another poem about love, and but love that is no more, and that could be the real one. And as the poet writes at the end, when I read this poem, I imagine a woman who, in silence, wants to think about the times when the beloved stayed in her heart and her soul felt the man too. She doesn't want to talk or to tell it to the others. She just whispers it could have been the real one. And it's the evening of lost dreams, as she writes. In another poem entitled Two, it's also a wonderful love poem again. And when people, but happy one, when people love each other, the whole world may not exist, or they are the entire world to themselves, as we know. And the author says here, among hundreds of sounds, I hear your sound and the call of your heart. Among hundreds of birds, I hear your music, different, darling. Among 100 smiles, I recognize your lips. And that's a happy love because she says, I recognize in your eyes a happy smile. I see us. So Well, these are her thank you poems, very and much thank you, for your Tanja, scholarly discussion about her poems. So Tanya, I hope that you understood a little, or maybe Yes. you understood well Why when not? she was discussing in English. Yes. I understand Okay. English. Now just I am discussing a little, not much. I will not speak. আমি খুব সংক্ষেপে বাংলায় বলতে চাই, সেটা হলো যে এই যে দুটি কবিতা আপনারা শুনলেন, শেষ দুটি কবিতা তানিয়ার, একটি শিরোনাম হচ্ছে দ্যাট লাভ, অর্থাৎ সেই প্রেম। আরেকটি কবিতা হচ্ছে শিরোনাম হচ্ছে টু, ইংরেজি অনুবাদে টু মানে দুই, একটা সংখ্যা। তো সেই প্রেম আপনারা লক্ষ্য করুন, আমি আগেই কিন্তু বলেছিলাম এর আগে যে প্রধানত প্রেমের কবি বলেই আমার মনে হয়েছে তানিয়াকে, কিন্তু সেই প্রেম যেন খুব অন্তর্গত প্রেম। এবং আমরা তো একটা ব্যাপার হয় যে অনেক সময় আমাদের এই যে মানবিক এই অনুভূতির ব্যাপারটি আমরা অনেক সময় চিৎকার করে বলি, আমরা অনেক সময় খুব উচ্চকিত কণ্ঠে বলি। তানিয়া কিন্তু তা নয়, এবং অনেকটা ইউরোপীয় কবিতার এরকমই একটা বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে যে তারা খুব সফট স্পোকেন হয়, খুব মানে নিম্ন স্বরে কথা বলেন, খুব ছোট ছোট সুন্দর করে কথা বলেন। এবং আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা আমাদের একটা গর্বও বটে যে আমরা যা কিছু চাই, যা কিছু বলি, অনেকটা যেন উচ্চকিত কণ্ঠে বলি। সেটা আমাদের জাতিগত সংগ্রাম হতে পারে, সেটা আন্দোলন হতে পারে, আবার এই যে প্রেমের ব্যাপারটাও হতে পারে, এরকম করি আমরা। এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। কিন্তু ইউরোপীয়দের মধ্যে তারা একটু নম্র সুরে কথা বলতে ভালোবাসেন আর কি। বিশেষ করে এই যে সার্বিয়া যে অঞ্চলটি, এটা বলকান অঞ্চল। তো বলকান অঞ্চলে কিন্তু এই যে যেমন ধরেন আপনার বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, এই এলাকার, যেমন পোল্যান্ডের তো আজকে আনা মারিয়া স্টেপিয়ান উপস্থিতি আছেন এই অনুষ্ঠানে, আলোচনা করছেন। এই কবিরা কিন্তু এই অঞ্চলের যারা লেখক তারা কিন্তু একটু নিম্ন স্বরে বা তাদের গভীর, তো মানে হৃদয়ের একেবারে গভীর থেকে উঠে আসে তাদের কথাগুলি, তাদের বলবার কথাগুলি, কবিতায় হোক বা গল্পে হোক। তো এইরকমই কবিতা কিন্তু তানিয়া লিখেছেন, এবং খুবই মানে মানে কি বলবো এটাকে, মানে হৃদয়স্পর্শী বা মর্মস্পর্শী বলা যায়। সেই জন্যে তিনি যখন বলেন যে হারিয়ে যাওয়া স্বপ্নের এই সন্ধ্যায় আমি কথা বলতে চাই না, আমি চুপ থাকতে চাই, এই চুপ থাকাটা মানে কিন্তু প্রেমের ক্ষেত্রে যে একেবারে নিশ্চুপ থেকে দূরে সরে যাওয়া তা নয়, কারণ তিনি তারপরেই বলছেন তুমি আমার হৃদয়ে আর আত্মায় অধিষ্ঠিত থাকো। এই তুমি যে কেউ হতে পারে, প্রেমাস্পদও হতে পারে। এবং তারপরে বলছেন আমি তখন চুপ করে নৈশব্দকে শুনতে চাই। এই যে হিয়ারিং দ্য সাইলেন্স, এটা ইংরেজিটা এরকম ছিল যে হিয়ারিং দ্য সাইলেন্স, নৈশব্দকে শুনতে পাওয়া, শুনতে চাওয়া, এইখানেই কিন্তু একটা কবিত্ব নির্ভর করছে। এই কবিতার সৌন্দর্য কিন্তু এইখানে, যে নৈশব্দকেও কিন্তু শুনতে হয়, যা শব্দ সৃষ্টি করে না তাকেই শুনতে হয়। তো এটা একটা অন্যরকম ব্যাপার, কিন্তু শব্দই হচ্ছে না, তাহলে শুনবো কিভাবে?
তার অর্থ হচ্ছে যে এই শব্দ মানে বলা যেতে পারে যে প্রেমের যে অনুভূতির তাকে ঘিরে যে শব্দমালা আমরা নির্মাণ করি বা শব্দমালা তৈরি হয় তা কিন্তু নিঃশব্দেই শুনতে হয়, চুপ করেই শুনতে হয়। এইখানেই চমৎকারভাবে কিন্তু কবিতাটা কিন্তু নির্মাণ করেছেন এইভাবে তানিয়া। এবং তারপরে যেটা বলছেন, এবং রূপা চমৎকার পড়েছেন এই জায়গাটা শেষের দিকে, আমি তাই শুধু ফিসফিস করে চলেছে, যা কিছু কল্পনা করছি তা কিন্তু বাস্তবেও থাকতে পারত। অর্থাৎ এই যে প্রেমকে নিঃশব্দ থেকে অনুভব করা, সেটা বাস্তবেও থাকতে পারত, কিন্তু আমি কল্পনা করছি। এই যে কবিতার ভিতরে একটা বাঁক নিল কবিতাটা, যে নৈশব্দকে শুনছি, চুপি চুপি শুনছি, আত্মার ভেতর থেকে উত্থিত নৈশব্দ তাকে অনুভব করছি। এই কথা বলতে বলতে বলছেন যে এটা তো কল্পনা, কিন্তু কল্পনা না হয় এটা বাস্তবও হতে পারে। তো দেখুন নির্মাণটা কি সুন্দর। আমি বলবো যে কবিতার যে নির্মাণ সেটা কিন্তু একটা অসাধারণ, আমাদেরকে কিন্তু আপ্লুত করে যদি কিনা সেই নির্মাণটা সুন্দর হয়। তো এরপরে যে কবিতাটি, শেষ কবিতাটি, এবং এর মধ্যে দিয়ে আমাদের আলোচনাটা আমরা শেষ করব, এটা হচ্ছে কবিতাটির নাম হচ্ছে 2 বা 2। এবং সেখানে কিন্তু ওই একই কথা, মানে বারবার কিন্তু তিনি হৃদয়ের কাছে আহ্বান জানাচ্ছেন, হৃদয়কে ছুঁয়ে দিতে চাইছেন, বা হৃদয়কে নিজের ভেতরে আবাহন করে তাকে অনুভব করতে চাইছেন। সেই জন্য যখন বলছেন তোমার হৃদয়ের আহ্বানও ঠিক ঠিক শুনি শত শত শব্দের মাঝে, অর্থাৎ আপনি লক্ষ্য করুন আপনারা যে অনেক শব্দ হচ্ছে, কিন্তু হৃদয়ের শব্দ ঠিকই শোনা যাচ্ছে তার ভেতর থেকে। অর্থাৎ ভালোবাসার শব্দ কিন্তু কখনো একেবারে যে অশ্রুত থাকে কোনো মানুষের কাছে তা কিন্তু নয়, ভালোবাসার শব্দ আমরা ঠিকই শুনতে পাই। এবং তারপরেই তিনি কিছু ছবি বা কিছু কথা বলছেন যে পাখির কলকাকলির মাঝে আমি শুনতে পাই, এবং সেই শোনাটা গানের মতো, এবং সেটা একেবারেই আলাদা। হাসির মাঝে শুনতে পান, শত শত বহমান হাসির মাঝে শুনতে পান। এবং শুধু তাই নয়, হাসির সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একটা 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 শরীরী ভাষাও এখানে নির্মাণ করেছেন, শরীরী অভিব্যক্তিও আছে। সেটা হচ্ছে এরকম যে আমি তোমার ঠোঁট দুটিকে ঠিকই শনাক্ত করতে পারি। ওই যে হাসলে পারে ঠোঁটটা কিন্তু আমাদের কাছে খুব দৃশ্যমান হয়, তো সেটাই বলছেন যে আমি কিন্তু তোমার ঠোঁট দুটিকে ঠিকই শনাক্ত করতে পারি, এবং দেখি তোমার চোখে সুখী সুখী হাসি, সব মিলিয়ে আমি আমাদের দেখি। এই যে শেষে এসে কিন্তু একটা শব্দে তিনি কিন্তু মিলিয়ে দিলেন সবকিছু, সেটা হলো সব মিলিয়ে আমি আমাদের দেখি। এখানে কিন্তু আর আমি নেই, আমি এবং তুমি থেকে পরে আমাদের হয়ে গেল সবকিছু। এই যে আমাদের হয়ে যাওয়া, এটাই হচ্ছে আসলে সর্বজনীনভাবে সমস্ত মানব গোষ্ঠীকে, মানুষকে একীভূত করে ফেলা। তো এইখানেই কিন্তু আমি বলবো যে তানিয়ার কবিত্ব শক্তি কিন্তু অনেকখানি গভীর, এবং তার বলবার ভঙ্গিটাও সুন্দর। সব মিলিয়ে একজন উল্লেখযোগ্য কবি। আমরা তো এই ধরনের এই দেশগুলির কবিতা খুব শুনতে পাই না, অর্থাৎ এই সার্বিয়া বা বসনিয়া কিংবা ধরেন বুলগেরিয়া, এই অঞ্চলের কবিতা কিন্তু আমাদের কাছে পৌঁছায় না। আমরা বেশিরভাগই কবিতা পাই হলো ইউরোপের কবিতা, ইউরোপের আবার 2-3টি দেশ, সব দেশের নয়, 2-3টি ভাষার, যেমন ফরাসি, জার্মান, কিছুটা রুশ কবিতা আমরা পেয়েছি ইংরেজি অনুবাদে। আর তো ইংরেজি কবিতা বা মার্কিন কবিতা, ইদানিং কিছু পাওয়া যাচ্ছে ল্যাটিন আমেরিকার কবিতা, আফ্রিকার কবিতা আমরা কিছু পড়েছি, কিন্তু এই দেশগুলির কবিতা কিন্তু আমাদের তেমন পড়া নেই, আমাদের কিন্তু জানা নেই। তো সেই দিক থেকে আমি মনে করি যে আজকে আপনারা এরকম একটি দেশের, ছোট্ট দেশ কিন্তু সার্বিয়া, খুব বড় এলাকা নয়, বড় একটি দেশ নয়, কিন্তু কবিতার দিক থেকে বা শিল্পের দিক থেকে অথবা শিল্প চর্চার দিক থেকে তারা কিন্তু অনেক সমৃদ্ধ। তো তাই তানিয়ার কবিতাতে আপনারা সেগুলো শুনেছেন। তো আর কথা নয়, আগামী রোববারে আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও একজন কবি। আপনারা জানেন যে প্রতি রোববার এই অনুষ্ঠানটি হয় রাত 9টায়, এবং অনুষ্ঠানটির আয়োজক আবারও মনে করিয়ে দিই, তীরন্দাজ, দি আর্চার, যে দুটি পত্রিকা আসলে আমি সম্পাদনা করি, দুটি অনলাইন পত্রিকা, এবং ছাপাও হচ্ছে। আর আমাকে বা
আমাদেরকে এই অনুষ্ঠান করতে সহায়তা করেছে অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্স, যার ডিরেক্টর হচ্ছেন আনা মারিয়া স্টেপিয়ান, পোল্যান্ডের। তো আপনাদেরকে আজকের মতো এখানেই আমি অনুষ্ঠান শেষ করব। সো দ্য ভিউয়ার্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রড, those are watching this program, we need to conclude this program now. But before leaving, I am really profoundly grateful to Tanja that after my invitation, she agreed to come and she recited her wonderful poems, which is in fact a new window from Europe and from the Balkan countries. We got the ideas about the Balkan poetry as well as the Serbian poetry. So thank you very much, Tanja. And I am also grateful to Ana Maria Stępień. Every time Thank you, she comes and she works very hard. She works very hard for this program to organize, and for that reason, it is in fact needless to thank her. She is always with us with this program. And Rupa Chakraborty, of course, she is new in this program. First time she came, but she recited, you know very well that she recites very well. So I'm also very much grateful to her for coming and for her recitation and comments, of course. Thank you all. But before leaving, just a few words from Tanja, please. 3 words. I enjoy with company with you, and this festival is wonderful. I watch another festival, and they were all successful, and many people I see with music and song and poetry, and many poets from around the world. I like. Thank you very much, Tanja, and I hope that you will translate more Bangladeshi poems, and I will send you, and you will translate. Then a breeze and connection, good connection will be there between you and us. Thank you. Good night to you all. শুভরাত্রি সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। Good night. Good night. Shivaratri.